কল্পতরুতে তোমাদের প্রত্যেককেই স্বাগতম। আজকে মৌলিক সংখ্যা এবং সহমৌলিক সংখ্যা আসলে কি সে সম্পর্কে আমরা একটা বিস্তর আলোচনা করব। কেমন? তবে সহমৌলিক সংখ্যা জানবার পূর্বে আমাদেরকে মৌলিক সংখ্যা সম্পর্কে একটা স্বচ্ছ ধারণা তৈরি করতে হবে। কেমন? দেখো, মৌলিক সংখ্যা, যৌগিক সংখ্যা সম্পর্কে তোমাদের ধারণা রয়েছে আমি জানি, তবে মৌলিক সংখ্যা সম্পর্কে আরও একটু বিস্তর জানার প্রয়োজন আছে বলে আমি মনে করি, এবং এই ভিডিওতে আমি সেগুলো আলোচনা করব। দেখো, এই মৌলিক সংখ্যা আসলে আমরা কাকে বলবো? যে সমস্ত সংখ্যাকে এক এবং সেই সংখ্যাটি নিজে, তাহলে এই দুটি সংখ্যা দিয়ে ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করলে সম্পূর্ণরূপে ভাগ করা যায় না, ভাগশেষ থেকে যায়, তাকে অ্যাকচুয়ালি আমরা মৌলিক সংখ্যা বলবো। অর্থাৎ যে সংখ্যাগুলোকে এক হচ্ছে এমন একটা নিরপেক্ষ সংখ্যা, তাকে দিয়ে পৃথিবীর সকল সংখ্যাকে ভাগ করলে মিলবে, এককে তোমরা বাদ দাও। কেমন? তাহলে কি হলো যে যে সংখ্যাগুলো এক এবং সেই সংখ্যাটা নিজে, এই দুটো সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে যাদের ভাগ করা যায় না তারাই মৌলিক। যেমন আমি একটা সংখ্যা নিচে নিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ ৩। দেখো, ৩-এর ক্ষেত্রে একই ঘটনা ঘটেছে। ১ এবং ৩ নিজে, এই দুটো সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে কিন্তু অ্যাকচুয়ালি ৩কে ভাগ করা যায় না। ভাগ করলেই ভাগশেষ থাকবে। কেমন? তুমি ভাগশেষ পাবে। সুতরাং ৩ একটা মৌলিক সংখ্যা। এবারে এসো সহমৌলিক সংখ্যার কি এ সম্পর্কে একটু জেনে নেব। দেখো, আমি একটা সহমৌলিক সংখ্যার জোড়া লিখেছি ৩ এবং ৫। এই ৩ আর ৫ এরা হচ্ছে সহমৌলিক। দেখো, নিচে আমি একটু এলোব্রেট করেছি। ৩কে লক্ষ্য করো। ৩-এর গুণনীয়ক কারা? অর্থাৎ ১ আর ৩, তাই না? আর ৫-এর গুণনীয়ক কারা? ১ আর ৫। অর্থাৎ গুণনীয়ক কি না, গুণনীয়ক হচ্ছে একটা সংখ্যাকে আসলে যে সংখ্যা দিয়ে ভাগ করা যায়, বা একটা সংখ্যাকে উৎপাদকে বিশ্লেষণ করলে আমরা যে সংখ্যামালা পাই বা যে সংখ্যাগুলোকে পাই সেগুলো হচ্ছে গুণনীয়ক। তাহলে দেখো, ৩কে কিন্তু ১ আর ৩ ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করলে আসলে ভাগশেষ থেকে যাবে। তাহলে শুধুমাত্র ১ আর ৩ দিয়েই যদি ৩কে ভাগ করি তাহলে কোনো ভাগশেষ থাকবে না। ৫-এর ক্ষেত্রে তাই, ১ আর ৫ দিয়ে যদি আমি ৫কে ভাগ করি তাহলে সম্পূর্ণরূপে বিভাজ্য হয়ে যাবে, কোনো ভাগশেষ থাকবে না। তাহলে আমি পেয়ে গেলাম যে ৩-এর আসলে গুণনীয়কের সংখ্যা দুটো, ১ আর ৩, আর ৫-এর আসলে গুণনীয়কের সংখ্যা ১ আর ৫। দেখো, ১ হচ্ছে একটা নিরপেক্ষ সংখ্যা, লিখতে হয় তাই লিখলাম। এককে নিয়ে এত মাথা ব্যথা করার দরকার নেই। এবার আমরা দেখো, এখানে ৩ আর ৫-এর মধ্যে একটা জিনিস দেখতে পেলাম, যে ওদিকে উপরে হচ্ছে গুণনীয়কের মধ্যে ৩-এর গুণনীয়কের মধ্যে পেলাম ৩, ১কে বাদ দাও, আর ৫-এর গুণনীয়কের মধ্যে পেলাম ৫, এখানেও ১কে বাদ দাও। তাহলে দেখো, আসলে এই ৩কে দিয়ে ৩কে ভাগ করা যায় ঠিকই, ৫কে যায় না। আবার ৫কে দিয়ে ৫কে ভাগ করা যায় ঠিকই, 3কে যায় না। সুতরাং আমরা এমন কোনো সংখ্যা এই দুটো সংখ্যার গুণনীয়কের মধ্যে কমন পেলাম না যে সেই সংখ্যাটা দিয়ে দুটো সংখ্যাকেই ভাগ করা যায়। সুতরাং এটা কোপ্রাইমের জোড়া। তোমরা যদি আরও একটু সহজ ভাষায় বুঝতে চাও তাহলে আমি বলবো, এই যে দুটো সংখ্যাকে আমরা কোপ্রাইম বলেছি না, ৩ আর ৫, এটাকে তুমি ভগ্নাংশ আকারে লেখো। ৩/৫, ৫/৩ আকারে লেখো। লিখে দেখো, আসলে এই দুটো সংখ্যাকে কাটাকাটি করা যায় না, অর্থাৎ লঘিষ্ঠ আকারে প্রকাশ করা যায় না। কেমন? এইটা হচ্ছে সহজে বোঝার আর একটা উপায়, যে আসলে কোপ্রাইম হচ্ছে তারা হবে যাদেরকে কোনো সংখ্যা দিয়েই কাটাকাটি করা যায় না। কেমন? আচ্ছা, চলে যাব পরের স্লাইডে। এই বিষয় নিয়েই আরও একটু ধারণা পরিষ্কার করে নেব। কেমন? দেখো, তোমরা দেখতে পাচ্ছ যে আমি এখানে আর একটা কোপ্রাইম সংখ্যা আর জোড়া লিখেছি। দেখো, তোমাদের মধ্যে একটা সাধারণ ধারণা জন্মাতে পারে যে স্যার, প্রাইম মানে তো
যাকে কোনো সংখ্যা দিয়েই ভাগ করলে মেলে না, ওই সেই সংখ্যা আর এক বাদে আর কি। তাহলে আপনি প্রথমে একটা জোড়া নিলেন 3 আর 5, তাহলে কি স্যার কোপ্রাইম হতে গেলে কি এই যে দুটো সংখ্যা হবে, কোপ্রাইমের যে জোড়া হবে, তাতে কি স্যার দুটো সংখ্যাকেই মৌলিক হতে হবে, প্রাইম হতে হবে? এরকম একটা ধারণা থাকে যে কোপ্রাইম কথাটায় সহমৌলিক আছে, তার মানে বোধহয় এই দুটো সংখ্যাই মৌলিক হবে। দেখো, এই ধারণাটা সম্পূর্ণ কিন্তু ভুল। তুমি দেখো 4 আর 9 এরা কিন্তু কেউ মৌলিক নয়। 4 মৌলিক নয়। আমরা কি জানি মৌলিক সংখ্যার যে সংজ্ঞা, তাতে কী জেনেছি যে যে সংখ্যাকে এক এবং সেই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না। দেখো তুমি নিচে আমি লিখে দিয়েছি 4-এর গুণনীয়ক বা 4কে কোন কোন সংখ্যা দিয়ে ভাগ করলে মেলে। দেখো 1 দিয়ে মেলে, 2 দিয়ে মেলে এবং 4 দিয়ে ভাগ করলে মেলে। তাহলে এখানে 1 আর 4 মেনে নিলাম যে 1 আর সেই সংখ্যাটা নিজে যাবে। তুমি দেখো আর একটা এক্সট্রা সংখ্যা পাওয়া গেছে 2, তাহলে এই 4 কিন্তু মৌলিক হলো না। আবার 9-এর ক্ষেত্রে দেখো 1, 3, 9 আছে, মাঝে 3 পাওয়া গেছে। তাহলে 4 আর 9 কেউ কিন্তু মৌলিক নয়, কিন্তু এরা পরস্পর কিন্তু সহমৌলিক। তার মানে সহমৌলিকের যে সংজ্ঞা, সেটাকে স্যাটিসফাই করেছে। ভালো করে লক্ষ্য করো, আমি কি বলেছিলাম, এই যে যে সংখ্যা দুটোকে উপর নিচ বসিয়ে ভগ্নাংশ আকারে যদি বসাই আমরা, তাহলে কোনো সংখ্যা দিয়ে কাটাকাটি করা যাবে না, তাই না? বা লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে পারবো না যে দুটো সংখ্যাকে, তারাই কোপ্রাইম। তুমি 4কে উপরে রেখে 9কে নিচে রেখে, বা 9কে উপরে রেখে 4কে নিচে রেখে তুমি একটু কাটাকাটি করো না কোনো সংখ্যা দিয়ে, তুমি পাবে না। এক বাদ বললাম না, একটা নিরপেক্ষ সংখ্যা, তাকে বাদ দাও। এবার পৃথিবীর কি এমন কোনো সংখ্যা আছে যা দিয়ে তুমি একে সম্পূর্ণরূপে কাটতে পারবে? পারবে না, তাই না? সুতরাং এই 4 আর 9 কিন্তু একটা কোপ্রাইম। আচ্ছা, এটা তো গেল। তাহলে আমরা বুঝে গেলাম যে দুটো সংখ্যা মৌলিক হলেও কোপ্রাইমের জোড়া হতে পারে, দুটো সংখ্যা যৌগিক হলেও কোপ্রাইমের জোড়া হতে পারে। আবার একটা সংখ্যা মৌলিক, একটা সংখ্যা যৌগিক, এরকম হলেও কিন্তু কোপ্রাইমের জোড়া হতে পারে। যেমন তুমি ধরে নাও 4 আর 5। 4 একটা এইমাত্র দেখিয়ে দিলাম যে 4 একটা কিন্তু যৌগিক সংখ্যা, মৌলিক নয়। 5 কিন্তু একটা মৌলিক সংখ্যা, তাই না? দেখো 1 আর 5 ছাড়া পৃথিবীর অন্য কোনো সংখ্যা দিয়ে কিন্তু 5কে ভাগ করা যায় না, তাই 5 একটা মৌলিক সংখ্যা। কিন্তু 4 আর 5 এরা কিন্তু কোপ্রাইম। আমরা আজকে মৌলিক সংখ্যা এবং সহমৌলিক সংখ্যা সম্পর্কে একটা স্বচ্ছ ধারণা তৈরি করতে পারলাম। তো মোটামুটি আজকের আলোচনা এখানেই। তোমরা প্রত্যেকে ভালো থেকো আর চোখ রেখো গল্প ধরতে।